জয় ভোলে, ওম নমঃ শিবায়। শুরু করছি আমাদের চ্যানেলের বহু প্রতীক্ষিত যাত্রা, অমরনাথ যাত্রা। এখন আমি আছি জম্মু তাওয়াই স্টেশনে, আর এখন মোটামুটি সব কাজ আমাকে আগে করতে হবে। এই কাজগুলো না করলে আমি আমার যাত্রা শুরু করতে পারবো না। জাস্ট স্টেশন থেকে বেরিয়ে একদম লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছেন কাউন্টার করা আছে, ওটা হলো RFID কাউন্টার। ওখানে যারা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছে তারা RFID কার্ড ওখান থেকে পেয়ে যাবে। তো আগে ওখানে গিয়ে RFID কার্ডটা নিই, তারপর আপনাদের আমি আপডেট দিচ্ছি। তো প্রথম ধাপ আমার কমপ্লিট, আমি পেয়ে গেলাম আমার RFID কার্ড। বেশিক্ষণ সময় লাগলো না, এখন কটা বাজে 5:40, আর 10 মিনিট টাইম লাগলো। আগে থেকে রেজিস্ট্রেশন করা ছিল, EKYC হলো, আধার কার্ড দেখাতে হয়নি, বাবার নাম বলতে হলো, নাম বলতে হলো, ব্যাস হয়ে গেল। প্রথম ধাপ তো কমপ্লিট করলাম। এবার দ্বিতীয় ধাপ, যেহেতু জম্মু কাশ্মীরে আমরা ঢুকেছি, সিম কাজ করবে না, আমার পোস্টপেড সিম না, তো একটা সিম নিতে হবে। সিমটা দেখি। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, যখন আপনারা RFID কার্ড নেওয়ার জন্য অমরনাথ আসবেন, অবভিয়াসলি আপনাদের আধার কার্ডের বায়োমেট্রিকটা আনলক করে আসবেন, কেন কি এখানে তো আপনার OTP ঢুকবে না। তো অবভিয়াসলি আনলক করে আসবেন, নাহলে কিন্তু অসুবিধা হয়, সমস্যা পড়বে। আর যদি না করে আসেন তাহলে আরেকটা পদ্ধতি বলে দিচ্ছি, সাথে প্যান কার্ড ক্যারি করবেন বা তার স্ক্যান কপি। চলে এসেছি আমরা এখন নুনওয়ান বেস ক্যাম্পের প্রথম চেক পয়েন্টে। এখন আমরা পেহেলগাঁওতে ঢুকবো, পেহেলগাঁও বাজারে চেকপোস্টে। তো এখানে সব চেকিং হচ্ছে। এখন টাইম হয়েছে 1:50, মানে আমাদের এখানে আস্তে আস্তে 7 ঘন্টা লেগে গেল। তো এখন এখানে সব গাড়িগুলো এই দেখতে পাচ্ছেন, সব লাগেজ নামানো হচ্ছে, আমাদেরও লাগেজ নামানো হচ্ছে। এখান দিয়ে ঢুকতে হলে সব কিছু চেকিং করে তারপরেই এন্ট্রি করা যাবে, খুব কড়াকড়ি, টাইট সিকিউরিটি। হয়ে গেল ব্যাগ চেকিং। এখানে কনভেয়ার বেল্ট আছে, যে আমাদের ব্যাগগুলো তার মধ্যে ঢোকানো হলো, আর এমনি পার্সোনাল চেকিং হলো। খুব একটা হামামরি না, কিন্তু কিছু পেলে কিন্তু ব্যাগগুলো আটকে রাখছে। তো খুবই কড়া চেকিং। তো কোনো মানে চুলো এখান দিয়ে পাস করতে পারবে না, এমন একটা ব্যবস্থা। তো একদমই সেফটি, সিকিউরিটি চারিদিকে, একদম সিকিউরিটি পার্সোনালস, তো অসুবিধা কিছু হওয়ার কথা না। অ্যাট লাস্ট নিয়ে নিলাম আমার সিম। আমি অ্যাকচুয়ালি নেওয়ার ইচ্ছে ছিল BSNL এর সিম, শুনছিলাম BSNL সিম ভালো চলছে, কিন্তু আমাকে নিতে হলো জিও সিম। কারণ জিও 350 টাকা করে নিচ্ছে, 1.5 GB পার ডে দিচ্ছে, আর বলছে নাকি গুফার ওখানেও ভিডিও কল হচ্ছে। আর BSNL 300 টাকা করে নিচ্ছিল, ওটাও 1.5 GB দিচ্ছিল, কিন্তু আমার মনে হয় বলছে ওখানে শুধু কল হবে, ভিডিও কল হবে না, কিন্তু আমার মনে হয় কমিশন বেশি পাচ্ছে বলে এর জন্য জিওটাকে ঠেললো। এবার আমিও কনফিডেন্স পেলাম না, কেন কি ভিডিও আপলোড করার থাকে, ইন্টারনেট না থাকলে অসুবিধা আছে। এবার নিজে তো টেস্ট করে দেখিনি যে জিও চলছে কি BSNL চলছে, এনাদের উপরেই ভরসা করতে হবে, তাই নিয়ে নিলাম। ভুকে কোন প্যাসো কো পানি, জয় বাবা বরফানি। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইয়ন নেক্সট ট্রিপের বহু প্রতীক্ষিত যে যাত্রা, অমরনাথ যাত্রা। আমরা এখন আছি চন্দনবাড়ি বেস ক্যাম্প থেকে। এখন সময় হলো 6:27, আসতে একটু সময় লাগলো, গাড়ি পাচ্ছিলাম না। এখন আমরা এখানে RFID চেক করাবো, আর একটা পোর্টার করবো, তারপর আমাদের যাত্রা শুরু করবো। আর পুরো যাত্রা আপনাদের দেখাবো, টোটাল ইনফরমেশন এই যাত্রা আপনাদের দেবো। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা নেক্সট টাইম যখন অমরনাথ যাত্রা করবেন আপনাদের কোনো অসুবিধা হবে না। চলুন ভোলের নাম নিয়ে শুরু করা যাক। জয় বাবা অমরনাথ। কি ভাই, কি ভাই, কি এনার্জি, হর হর মহাদেব।
জয়। কালকে যা দেখেছিলাম, কালকে একটু ভিড়টা কম ছিল, কিন্তু আজকে বিশাল ভিড়, বিশাল ভিড়। আর এই হলো ক্রাউড, এতটা লাইন হয়ে আছে। এতক্ষণ পর 6:37-এ ঢুকলাম, আর এখন এই 7:15। এতক্ষণ লেগে গেল চেক আউট করার জন্য, বিশাল সময় লাগলো। সিকিউরিটি সেরকম কিছু চেক হচ্ছে না সত্যি কথা বলতে গেলে, জাস্ট এই দেখানদারি। এখন আমরা এই বেস ক্যাম্পের এখান থেকে বেরিয়ে এসেছি, আমি যাবো, এই ভাই আমাদের সাথে আছে, যাবে, আমার এই যে ব্যাগটা দিয়ে দেবো, আর এই করে আমরা এগিয়ে যাবো। আপনার নাম? जहरान। हम लोग का आज साथी है, और हो सके तो अगले दिन भी हो सकेंगे। ठीक है, चलो एगिए जाओ जाक। नमो पार्वती पते हर हर महादेव। एंट्री করার সাথে সাথে দেখুন চারিদিকে শুধু ভান্ডারা আর ভান্ডারা, খুব চারিদিকে ভান্ডারা। সকালে এখানে খেয়ে দেই, আগে এগিয়ে চলে যাওয়া যাবে, অসুবিধা হবে না। আমি আমার ব্যাগটা দিলাম না, যেহেতু শেষ নাগ অবধি 2000 টাকা বলছে, এটা আমার ওভার বাজেট লাগবে। চলো 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 চলো, সব এগুলো পাওয়া যাচ্ছে এখানে দেখুন। আমরা এখন আগে ব্রেকফাস্ট নিয়ে নেবো। ভাত আছে, পায়েস আছে, ওখানে রাজমা আছে। আমি রুটি খাবো, দেখা যাবে। এখানে রুটি তৈরি হচ্ছে এখানে। এলো এখান থেকে আপনার পার্চি কার্ড, এখান থেকে আপনারা পার্চি করতে পারেন বিভিন্ন জায়গার, যেমন আপনার এখানে সব ডিটেলস আছে দেখুন, পনি রেটস, থাকার ব্যাপার সব এখানে ডিটেলস। আমি জানি না দেখাতে পাচ্ছি নাকি, যাওয়া যাবে না ওখানটা। এখানে সব ডিটেলস এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন। আমি এতটা ইমোশনাল ফিল করছি না, মানে কি বলবো, সত্যি আমার চোখে জল এসে যাচ্ছে। এই যাত্রাটা করার অনেক দিনের ইচ্ছা ছিল। আজকে আমি এখানে হাঁটতে পারছি বা এখানে আমি এখন আসতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় কথা। এখানে এই যে স্টার্ট করলাম আমরা, জাস্ট এখানে স্টার্ট করলাম। চলো বলে নাম নিয়ে গিয়ে আমি যেটা বলছিলাম, আমি পিট্টুকে দিলাম, ওরা 1000 টাকা নিল, প্রথমে 2000 টাকা বলছিল। আমার তাও মনে হলো আমি বেশি দিয়েছি, 800 টাকা দিলে বেশি হতো, ঠিক হতো। চলো এবার দেখা যাক। শুরুতেই আপনারা অনেকগুলো বাজার দেখে নেবেন, এখানে অনেকগুলো মার্কেট আছে, এখানে সব কিছু পাওয়া যাচ্ছে। এগুলো পেড, আপনাকে কিনতে হবে যদি আপনারা কিছু না নিয়ে আসে থাকেন। জুতোর থেকে শুরু করে, ড্রিঙ্কস থেকে শুরু করে, জামা প্যান্ট, উলেন্স, এগুলো আপনারা সব এখানে পেয়ে যাবেন। আপনাদের চিন্তা করা দরকার নেই যদি বাড়ি থেকে না নিয়ে আসে থাকেন, এবং সব কিছু সামান এখানে আপনারা পেয়ে যেতে পারেন। তো এখানে একটা মার্কেট ইনিশিয়াল স্টেজ থেকে আপনারা পেয়ে যাবেন। তো যদি কিছু ভুলে যান বা মিস করেন, একেবারে টেনশন নেওয়ার কোনো দরকার নেই, সব এখানে রাস্তায় পেয়ে যাবেন। দেখুন রাস্তা এখন এখান থেকে দুভাগ হয়ে যাচ্ছে, একটা এই পায়ে হেঁটে রাস্তা, আর একটা হলো ঘোড়ার রাস্তা। এই রাস্তাটা একদম নতুন হয়েছে, এই বছর থেকে এটা স্টার্ট হয়েছে। এখান থেকে কি হবে, কিছুটা গিয়ে আমাদের ঘোড়ার সাথে ধাক্কাধাক্কি করে যেতে হবে না। সামনে একটু ভিড় আছে, চেকিং হচ্ছে হয়তো, বাট আমরা এখন নতুন পথে অমরনাথের দিকে এগোবো। এই আমরা এখন চন্দনবাড়ি বেস ক্যাম্প, এটা দেখুন 10,800 ফিট উচ্চতায়, আর এখন আমরা যাব 12,000 ফিটে, 2000 অ্যাক্সেন্ট হবে বিশ্ব টপের ওখানে। তো এগিয়ে চলা যাক। এটা একদম নতুন, এটা একদম নতুন রাস্তা, শুধু পায়ে হাঁটার জন্য। চলুন যাওয়া যাক ভোলের কাছে। হ্যাঁ হ্যাঁ মাঠে নতুন রাস্তাটা হয়ে একদিক দিয়ে কিন্তু প্রবলেম হয়েছে, এটা কিন্তু খুব স্টিপ চড়াই হয়ে গেছে।
আমরা যেমন বালতালে দেখি স্ট্রিপ চড়াই, এরকম স্ট্রিপ চড়াই হচ্ছে, এরকম তুমি এই গিয়ে জাস্ট এরকম উঠছে, জাস্ট দেখতে পাচ্ছেন নাকি, ক্যামেরা দেখাতে পাচ্ছেন নাকি, খুব টাফ ক্লাইম্ব হয়ে যাচ্ছে এটা। অনেকজন তো মাঝ রাস্তাতেই অবস্থা কাইল হয়ে যাচ্ছে, আর কিছু কিছু জন্য তো রাস্তা দেখলে অবাক হয়ে যায় যে তারা, আমরা এমনি পিঠে ব্যাগ নিয়ে হাঁটতে পারছি না, এ দেখুন সামনে মাথায় ব্যাগ নিয়ে হাঁটছে। তো আস্থা এমনই একটা জিনিস। চলুন ভোলেনাথের নাম নিয়ে আশা করি সবাই আমরা পৌঁছে যাবো। দেখুন আস্থা, দেখুন কেমন মাথায় ব্যাগ নিয়ে সবাই এগিয়ে যাচ্ছে ভোলেনাথের নাম নিয়ে, দেখতে পাচ্ছেন? এটাই বলে আস্থা, এটাই বলে মহাদেবের টান। আমরা পিঠের মধ্যে ব্যাগ নিয়ে হাঁটতে অসুবিধা হচ্ছে, আর এরকম করে মানুষ এগিয়ে যাচ্ছে। চলো হর হর মহাদেবের নাম নিয়ে এগিয়ে চলি। পিছু টপ মাত্র 2 কিলোমিটার, মানে এটা চলে এসেছি জাজিবাল 6 কিলোমিটার, শেষনাগ 11 কিলোমিটার, আর হোলি কেভ 31 কিলোমিটার। চলো এগিয়ে যাওয়া যাক ভোলেনাথের দর্শনে। দেখুন আমরা ওই নিচে বেস ক্যাম্প দেখতে পাচ্ছেন, যে ত্রিপলগুলো দেখা যাচ্ছে, যে চন্দনবাড়ি বেস ক্যাম্প যেখান থেকে আমরা ঢুকলাম, সেখান থেকে আমরা এতটা উঁচুতে চলে এসেছি। এই ঘড়িদের সময় দেখাই 8:55, এত দূর অবধি ছিল, এত কতক্ষণ লাগলো? 9:22, মানে 1.5 ঘন্টার মতন আমাদের চড়াই ছিল। এখন দেখুন ডাইরেক্ট উতরাই, আর এই ভ্যালিটা পুরো খুলে গেছে। আর সামনে দেখতে পাচ্ছেন, আমি জানি না ক্যামেরায় দেখতে পাচ্ছেন নাকি, সামনে দেখুন রাস্তাটা দেখুন, ওটাই ঘোড়া ওই রাস্তায় উঠছে এরকম করে, পিছু টপ, দ্যাট ইজ পিছু টপ। এখন 9:47, 9:47 পৌঁছে গেছি আমরা এই পিছু টপে। 9:01টায় বেরিয়েছিলাম, এখন 10:45, মানে 2 ঘন্টা আমাদের লাগলো। এই সামনে হলো আমাদের পিছু টপ। চলুন ওপরে গিয়ে আমরা পিছু টপের গল্প বলছি আপনাকে। দেখুন আমরা এখন পিছু টপের একটা ভান্ডারাতে আছি, দেখুন কী কী পাওয়া যাচ্ছে, সব রকম সব কিছু পাওয়া যাচ্ছে। ये क्या है बहन जी? थैंक यू। দারুণ দারুণ দারুণ, কত কিছু আছে দেখুন। দেখুন পিছু টপের পরে রাস্তাটার অবস্থা এরম, দৃশ্যটা এরম, ওপরে কিছু আইস দেখা যাচ্ছে বরফের, এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই উঠে যাচ্ছে শেষনাগের দিকে। এখান থেকে শেষনাগ 9 কিলোমিটার। আর পিছু টপে ওখানে বাথরুম থেকে শুরু করে সব থাকার ব্যবস্থা আছে, আপনারা এখানে চাইলেও এসে রেস্ট করতে পারেন। আর এবার আমাদের জ্বালা শুরু হবে, ঘোড়া আর ভোলেরা একসাথে চলবে, এটা একটু প্রবলেম হবে। চলো সব নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এই পেছনে আমার দৃশ্য দেখে এই এত লোক, এই আমার দৃশ্য দেখে শুধু আমার একটাই কথা মনে হচ্ছে যে মানব যাত্রা শ্রেষ্ঠ যাত্রা। দেখো এনারাও যাচ্ছে যাত্রা করতে, আর সুস্থ সবলরা ঘোড়ায় বসে যাচ্ছে। কিসের টানে যাচ্ছে, কি পুণ্যের টানে যাচ্ছে আমি জানি না, কিন্তু পিছুর টান তো যাচ্ছে, অলৌকিক কোনো টান, সেটা কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারি না। আছে কিছু, আমিও বিশ্বাস করি মহাদেব আছেন, আমাকে নিয়ে যাচ্ছেন, নাহলে হতো না। আর সামনে একটু সিনারি দেখিয়ে দিই আপনার, এই দেখুন কী সুন্দর একটা ঝর্ণা পড়ছে, সেই উপরে বরফ গলে 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 এসে নিচে পড়ছে। ভোলেনাথে বিশ্বাস করুক কি না করুন, এই পথের সৌন্দর্য উপভোগ করতেও আপনারা এই পথে একবার না একবার আসতে পারেন, কোনো বড় ব্যাপার না। ভিউ দেখাই আপনাদের, জাস্ট
কত জোরে ফ্লোতে নামছে দেখছেন। আর এই হলো ভিউ, এই হলো টোটাল ভিউ, সি দ্য এরিয়া। এখানে একটু রেস্ট করছি, সামনে এরকম নেচার দেখতে পাচ্ছেন, তো মানুষ এখানে রেস্ট করছে, বিশাল হাওয়া দিচ্ছে, মানে ছায়ার মধ্যে বসলে কিন্তু ঠান্ডা ঠান্ডা ব্যাপার, আর রোদে হাঁটলে তো ঘামছি। তো একটা শশা কিনলাম, বেশি বড় শশা না, ছোটো শশা 30 টাকা, বড়টা বলছিল 100 টাকা, প্লেট 50 টাকা। তো একটু ভোজনই হয়ে যায়, আগে যাওয়া যাবে। আমাদের মতনই শশা, খুব একটা আলাদা না, ঠিকই আছে। দেখুন সামনে ভিউটা, সামনে ঝর্ণা, পেছনে বরফ হালা পাহাড়, আর এই দেখুন সব ভেড়াগুলো সব পাশ পাশ দিয়ে এগিয়ে আসছে, অলৌকিক। দেখুন মাঝে মাঝে একটা গাছ হয়ে আছে, অলৌকিক দৃশ্য। জাস্ট এ বাক্যে আমি তো বোঝাতে পারবো না, আপনারা চোখে দেখেই, যতটা আমার ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছেন, এই দেখেই আপনার ডেসক্রিপশানটা বুঝতে পারবেন যে স্বর্গ না তো কি। ঠিক যোজিবাল টপ থেকে জাস্ট 1 কিলোমিটার দূরে রাস্তাটা ঠিক কেমন, এদিকে ভিউ দেখুন, স্বর্গীয়। আমরা এদিক দিয়ে এলাম এখন, আর এই 1 কিলোমিটার, আর এখান থেকে শেষনাগ 6 কিলোমিটারের মতো। এখন কটা বাজে? এখন 11:30, মানে প্রায় 4 ঘন্টা হয়েছে আমরা যোজিবাল প্রায় পৌঁছে গেছি। উন্মাদনা, মানে এত হাইটে এসে এত লোকে কষ্ট করছে, কিন্তু যখনই এরকম একটা ক্যাম্পে এসে গান চলছে সবাই মেতে উঠছে। আমি ঠিক ওগুলো রেকর্ড করতে পারছি না, কেন কি যে মিউজিকগুলো আছে সেগুলো আমি দিলে কপিরাইট নিয়ে নেবে, কিন্তু সত্যি আলাদা লেভেলের উন্মাদনা, মানে এই যে ভোলেনাথের টান এখানেই বোঝা যায়। এখান থেকে আবার লোকের রাস্তা আর ওই ঘোড়ার রাস্তা আলাদা হয়ে গেছে। এই যোজিবালের পর থেকে এই ঘোড়া নিয়ে সব সেই উঁচু দিয়ে যাচ্ছে, আর আমরা এই নিচে দিয়ে চলে যাচ্ছি। পালকি, ঘোড়া, হেলিকপ্টার, যে যেমন করে পারুক বাবার কাছে পৌঁছালেই হলো। এটা শুধু পায়ে হেঁটে, পালকি, ঘোড়া আর হেলিকপ্টারে না, এরকম পায়ে হেঁটেও হচ্ছে, খালি পায়ে হেঁটে এনারাও যাত্রা করছেন। बाबा एक वीडियो ले रहे हैं, अब कहाँ से आ रहे हैं? कर्नाटक से। कर्नाटक से? तो जम्मू से पूरा पैदल कहाँ से हो रहे हैं आप? चंदनबाड़ी? तो पैदल तो नंगे पाए कोई तकलीफ नहीं हो रहा है? बाबा के धाम में जा रहे हैं। ये आपका पहली बार है कि? हाँ हाँ, सामान भूल गए उधर उसका। भूल गए आप? अच्छा, क्या है? ये माइक है, ये आपको जो बोल रही है सुनाने के लिए। ठीक है, आइए बोलिए। पीने का पीता है, सुबह वो एक जगह में उधर बैठ के पिया, हाँ, सामान उधर भूल गए, सब भूल गए। भूल गए, पीने का नहीं, कुछ नहीं। आगे मिल जाएगा सब, यही तो शेखनाग में मिल जाएगा। हाँ, ठीक है बाबा, आइए, आपका दर्शन हो।
ঠিক আছে, জয় বলে আমরা এখন পাস করছি। একটা ছোট্ট একটা লোহার পুল করা আছে, আর যে ঝর্ণার জল পুরো একদম গায়ে এসে ছিট, এই ঝর্ণা এই হলো পুল। আমরা এখন ক্রস করছি, সেই নিচে আমরা উঠে যাচ্ছি। আর এই সোজা দেখতে পাচ্ছেন, এই আমরা শেষনাগ পৌঁছে গেলাম প্রায়। একটু লেট চলছি, দাঁড়ানো যাবে না, চলে যাই এখান দিয়ে। শেষনাগ জাস্ট ওই যে ক্যাম্প দেখা যাচ্ছে, 3 কিলোমিটার মতো পৌঁছে যাবো আশা করি দুটোর মধ্যে, না হলে কপালে দুঃখ আছে, দেখা যাক। জাস্ট সেভড বাই আ হুইস্কার সেটা বলতে পারি। টাইম দেখুন কটা, 1:58 দেখতে পাচ্ছেন। জাস্ট ঢুকলাম, এই যে শেষনাগের চেক পয়েন্ট, এগুলো বেস ক্যাম্প। আমার যে সাথী আছে এখনও আসেনি, তার জন্য অপেক্ষা করছি। তারপরে এখান দিয়ে আমাদের ফার্স্ট কাজ হবে টেন্টের জন্য পারছি কাটার জন্য, সেটা কাটবো, তারপর টেন্ট নেবো, সেগুলো আপনাদের সবাই দেখাবো, সঙ্গে থাকবো। শেষনাগের লাস্ট অবধি আমরা একটা টেন্ট নিলাম। তো এখন বাজে 3:10। আমাদের প্রত্যেকজনের এরকম 540 টাকা করে পার্চি করতে হলো। আমরা বললাম আমাদের সিঙ্গেল প্রাইভেট যদি টেন্ট করা যায়, তো এই একটা টেন্ট, এই এখানে সব এই ব্যবস্থা, দিস ইজ দ্য গাই। এটা আমাদের এক্সট্রা আরও 1000 বলছিল, 500 বললাম। তো হিসেব মতো আমাদের 1600 টাকা করে দিতে হচ্ছে, পার হেড 800 টাকা। তো আপাতত শেষনাগ দিয়ে এটাই আপডেট। দেখা হচ্ছে কালকে সকালে আপনাদের পঞ্চতারণীর পথে। চলো, হর হর মহাদেব। নমো পার্বতী পতে, হর হর মহাদেব। দেখুন দেখুন আমরা এখন কোন দিকে যেতে চলেছি। এই দেখুন, এদিক দিয়েও মানুষ উঠছে, আর এই দিক দিয়েও আমরা যাব। আজকে কিন্তু আমাদের কিন্তু পরীক্ষা হবে। খুব স্টিপ ক্লাইম্ব নেই, আর উপরে কিন্তু অক্সিজেন লেভেলও কম আছে, একটু টাফ ট্রেক হতে চলেছে। সো দেখে নেওয়া যাক কেমন করে কি হয়। লেটস গো অ্যান্ড ওয়াচ। জাস্ট 10-15 মিনিট হাঁটলাম, আর দেখুন আমরা কোথা দিয়ে কোথায় চলে আসলাম। আমরা ছিলাম এই বেস ক্যাম্পে, আর যাচ্ছি এই দিকে। সামনে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু চড়াই খুব উঁচু, দেখুন রাস্তায় এরকম করে উঠে যাচ্ছে। জানি না গণেশ টপটা কোনটা, কিন্তু গণেশ টপ কিন্তু 14,000 ফিট, গুফা 13,000 ফিট, কিন্তু গণেশ টপ 14,000। কি বলবো, চলুন এগিয়ে যাওয়া যাক। আর একবার দেখিয়ে দিই আপনাদের মানুষের বড় যাত্রা, মহাযাত্রা। জয় ভোলেনাথ, হর হর মহাদেব। এখন আমরা ওয়াবেল টপের একটু আগে এসে দাঁড়িয়ে আছি, মানে আমার বলা অভ্যেস হয়ে গেছে। তো আমি এখন ওয়াবেল টপের আগে একটু এসে দাঁড়িয়ে আছি, একটু রেস্ট নিচ্ছি। এখন বাজে সকাল 7:50, দেখতে পাচ্ছেন। 3 কিলোমিটার মতন পথ অতিক্রম করেছি, এখন আরও 10 থেকে 11 কিলোমিটার আমাদের যেতে হবে। তো এই যখন এখানে বসেই পড়লাম, আপনাদের অমরনাথের একটু গল্পটাও শুনিয়ে দিই। অমরত্বের গল্পের সূচনা স্বয়ং কৈলাস পর্বত থেকে হয়। একদিন মা পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করেন, আচ্ছা মহাদেব, আপনার যে জটাতে এই রুদ্রর মালা ধারণ করে রেখেছেন, এর কারণ কি? মহাদেব বলেন যে এর সূচনা হয়েছে তোমার জন্মের থেকে। তুমি এই পৃথিবীতে যতবার জন্ম নিয়েছ, আমি একটা করে রুদ্রাক্ষ এই রুদ্রমালাতে ধারণ করি। তো পার্বতী বিচলিত হয়ে বলেন যে মহাদেব, আমি এতবার জন্মাই, আবার আমার মৃত্যু হয়, আর আপনি তো অমর, আপনার তো কোনো মৃত্যু নেই, এটার কারণ কি? তখন মহাদেব হেসে বলেন, এই অমরত্বের পেছনে জীবন মরণের অনেক বিশাল বড় কারণ আছে, এটা কিন্তু সকলকে বলা যায় না।
কোনো জীবজন্তু বা অন্য দেবগণ এই জানতে পারে না। তো এটা তোমাকে জানতে হলে তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানে শুধু আমি আর তুমি থাকবো, আর কেউ থাকবে না। তো তাই উনি এমন একটা গুফার দিকে রওনা দেন যেখানে কোনো মানুষ কি কোনো দেব আদিগণও ওখানে পৌঁছাতে খুব কষ্ট করে পৌঁছাতে হয়। তো মহাদেব যাত্রা শুরু করেন। তো আমরা সকলেই জানি মহাদেব কখনো একা যান না, মহাদেবের সাথে শিবগণরা থাকেন। তো সকলকে তো এই মাহাত্ম্য কথা, এই অমরত্ব কথা তো জানানো যেতে পারে না। তো উনি প্রথমে পেহেলগাঁওতে নন্দীকে ছেড়ে দেন। তারপরে উনি যখন চন্দনবাড়িতে আসেন, ওই চন্দনবাড়িতে মাথার চাঁদকে ছেড়ে দেন। এই আস্তে আস্তে এগিয়ে এগোতে থাকেন। তখন মহাগুণা টপ, মানে যেটা এমজি টপ বলা হয়, সেখানে নিজের পুত্র গণেশকে ছেড়ে দেন। এবার আপনারা হয়তো বিচলিত হয়ে প্রশ্ন করতেই পারেন, নিজের ছেলেকেও মানে অমরত্বের জ্ঞান দেবেন না, অমরত্বের কথা শোনাবেন না? এটার পেছনেও কারণ আছে। মহাদেব চেয়েছেন যে অন্যরা যারা আছেন তারা নিজের কাজের ফলে অমরত্ব অর্জন করেন, ডাইরেক্ট মহাদেব থেকে না। তো তারপরে উনি পঞ্চতরণী পৌঁছান, ওখানে মাথার জটার থেকে গঙ্গাকে ছেড়ে দেন। সেই গঙ্গায় তো আমাদের জীবনদায়ী 5 তথ্য আছে, সেই 5 তথ্যকে পঞ্চতরণীতে ছেড়ে দেন। আর ছেড়ে দিয়ে উনি অমরনাথের গুফায় পৌঁছান। সেই গুফাতে উনি সুনিশ্চিত করতে চেয়েছিলেন যে এখানে যাতে অন্য কোনো প্রাণী না থাকে। তো উনি রুদ্র অগ্নি জন্ম দেন। তো রুদ্র অগ্নিকে উনি আদেশ করেন যে এই গুফার মধ্যে যাতে কোনো জীবজন্তু, কোনো প্রাণী, কোনো মানুষ, কোনো দেব না থাকে, যাতে সব জ্বালিয়ে ভস্ম করে দেয়। তো রুদ্র অগ্নি তাই করেন। আর তারপর উনি পার্বতীকে অমরত্বের কথা শোনাতে শুরু করেন, নিশ্চিন্ত হয়ে যে এখানে কেউ নেই। তো এই কথা শুনতে শুনতে পার্বতী ঘুমিয়ে পড়ে। তো মহাদেব নিজের মনের মতো করে এই অমরত্বের কথা বলছিলেন, কিন্তু সেই সময় কোথা দিয়ে দুটো পায়রা, সাদা পায়রা জড়িয়ে এসে ওখানে এই অমরত্বের কথা শুনতে থাকে। আর ওরা যেমন করে ডাক দেয়, পায়রা আওয়াজ করে, গুঁ গুঁ করে আওয়াজ করে। ওরা আওয়াজ করছিল। এবার শিব ভাবছিলেন যে পার্বতী শুনছে আর বলছে হুঁ হুঁ করে উত্তর দিচ্ছেন। তো অমরত্বের কথা শোনানোর পরে হঠাৎ উনি খেয়াল করেন যে ওখানে দুটো পায়রা আছে। তো উনি ওই দুটো পায়রাকে মৃত্যুদণ্ড দিতে চান, যে ওনারা অমর হতে পারে না, ওনারা এই কথা শুনতে পারেন না। তখন ওই দুটো পায়রা ওনাকে মিনতি করেন যে মহাদেব, আপনি তো আমাদের অমরত্বের জ্ঞান দিয়েছেন, আপনার হাতে যদি আমাদের মৃত্যু হয় তাহলে আপনার এই কথার তো কোনো মূল্য থাকবে না। তাই তখন মহাদেব ওদেরকে আশীর্বাদ করে যে সারা জীবন ওই গুফাতে ওরা থাকবে আর এই অমরত্বের প্রতীক হয়ে থাকবে। এখনো আমরা যখন এই অমরনাথের গুফাতে যাই, এই দুই পায়রাকে আমরা দেখতে পারি। সকলে দেখতে পারে না, খুব খুব রেয়ার সাইটিং, কিন্তু দেখা যায়। ওই অমরত্বের কথা শুনিয়েই মহাদেব ও মা পার্বতী বরফের লিঙ্গতে রূপান্তরিত হয়ে যায়। তো আমরা এখন যখন অমরনাথ গুফায় দর্শন করতে যাই, ঢুকেই আমরা ডান দিকে যে বড় শিবলিঙ্গ দেখতে পারি, যেটা সাইজ চেঞ্জ হতে থাকে ওয়েদারের হিসাবে। তো উনি হলেন আমাদের মহাদেব, তার পাশে ত্রিশূল, তার মাঝখানে আছে গণেশ, আর বাঁ দিকে আপনারা বরফের এক শিলা দেখতে পারবেন, সেটা হলো মা পার্বতী। এই হলো অমরত্বের কথা, যার জন্য লাখো লাখো লোক প্রতি বছর দুর্গম পথ পেরিয়ে এই অমরনাথের গুফার দিকে এগিয়ে যান। এই হলো অমরত্ব যাত্রার গল্প। আশা করি আপনাদের ভালো লাগলো। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমি কিছু ভুল বললাম কি না। আর যদি ভালো লাগে তো সেটাও জানাবেন, আর লাইকটা দেবেন, প্লিজ শেয়ারও করবেন। আজ এই অবস্থা গাইল হবে। আমি বসে আছি যেতে এগোতে একদম মানে 3 কিলোমিটার এসছি, এখনও 10 থেকে 11 কিলোমিটার। অক্সিজেনেরও প্রবলেম হয়, ওইটা হবে না আশা করি, বলা যায় না। ওয়েদার খুব ভালো, ওয়েদার দারুণ, এরকম ঝকঝকে রোদ উঠে আছে দেখুন।
পুরো ভ্যালিটা একদম খেলে আছে। চলুন এগোনো যাক, ভোলেনাথের নাম নিয়ে হর হর মহাদেব। তো এখন 9টা 9:30 বাজে, 9:27 পার করেছি 4.2 কিলোমিটার, দেখতে পাচ্ছেন কি না জানি না। এখন আমরা বসে আছি ওয়ারবাল টপে, এই পেছনে ওয়ারবাল টপ, এই উঁচু উঠে আসলাম, এখানে লাঙ্গারে খেলাম। কিন্তু যতই লোকে বলুক লাঙ্গারদের ব্যবহার খুব ভালো, যাও বলে খাও বলে, আমার তো রিয়াকশান খুব খারাপ লাগে। মানে এরা কিন্তু সদ্ভাবনায় এই কাজটা করছে না, যে মনে হচ্ছে ভিক্ষা দিচ্ছে। সত্যি কথা, এমন তো ঝগড়াও হয়ে গেল আমার সাথে যে এরকম। তারপর আমি রুটি খাচ্ছি, তখন আমি বললাম যে লাড্ডু আছে একবারে নিয়ে চলে না, বলে কাকে এ করতে, মানে এরকম অ্যাটিটিউড। সো আমরা যেন খেতে পাই না, বা যারা এসছে তারা খেতে পায় না। আমার মতে হলো, যদি তোমার সত্যি আন্তরিক থেকে তোমার সেবা করার ইচ্ছা থাকে, সাদা জল খাইয়ে সেবা করো, এইসব করতে যেও না। এবার ব্যাপারটা হলো, আমি এখানে এখন বসে আছি কেন, সামনে এখন সবথেকে বড় হার্ডেল এই যাত্রার। এই সামনে দেখছেন, এই হলো মহাগণেশ টপ, এমজি টপ, 14,800 ফিট। এটাতে উঠতে দম লাগবে। এই খাওয়া দাওয়া করেছি, একটু রেস্ট করে নিই, তার টুকটুক করে 1 ঘন্টা 2 ঘন্টায় পৌঁছে, তারপর থেকে আশা করি উতরাই আছে, সবাই যা বলে, কিন্তু নিজে এক্সপিরিয়েন্স করিনি। একেবারে ভুল। আর এই ভুল ধারণার জন্য সেদিন আমাকে যে কি মাসুল দিতে হয়েছিল, সে আপনারা এই ব্লগে আগে দেখতে পারবেন। এখন বাজে 10:19। ওখানে কটায় বলেছিলাম মনে নেই, 1 ঘন্টা মতো আমি হয়তো উঠেছি। এই যখন ব্লগটা করছিলাম, ওই ঠিক ওইখানটা, এই যে ট্রেনটা দেখছেন তার তাঁবুটার একটু আগে গিয়ে আমি ব্লগ করছিলাম। আর এই রাস্তা আমার আসতে 2-3 বার বসলাম, আর রাস্তাও খুব একটা ভালো না, দেখুন ভাঙ্গা করা পুরো একদম রাস্তা, খুব খুব টাফ। এখন এই যেতে হবে, এই উপরে গেলে মনে হয় একটু রিলিফ হবে। কত কিলোমিটার চলেছি? মাত্র 4.5 কিলোমিটার চলেছি, মাত্র 4.5 কিলোমিটার। আরও রেস্ট করব, তারপর যাব। আশা করি আপনাদের আমার এই অমরনাথ যাত্রা ভালো লাগছে, সব তথ্য তুলে দিতে পারছি আপনাদের কাছে। দেখতে থাকুন শেষ অবধি, দর্শন করাবো আপনাদের। এখন আমি পেছনে দেখতে পাচ্ছেন মহাগুণা টপের বোর্ড লাগানো আছে, 14,000 ফিট, সময় 11:06। খুব কষ্টকর একটা মানে হাইক হলো, মানে আমরা ঠিক ওই নিচ থেকে উঠছি, মাত্র 1 কিলোমিটার নাকি, আমার মনে হয় না 1 কিলোমিটারের বেশি। দেখি কত কিলোমিটার। হ্যাঁ, এটা 1 কিলোমিটার না, এটা উঠতে সত্যি শরীর জবাব দিয়ে দিয়েছে, মানে খুবই মাননি। তো আমরা এসে গেছি এখন। এটা হলো এমজি টপ বা গণেশ টপ, যেটা 14,000 ফিট উঁচুতে। শুনেছি নাকি এরপরের থেকে নাকি সব উতরাই আছে, মানে নিচে আছে, ঢালান আছে। কিন্তু এরপরে যদি ঢালান না হয়ে যদি কোনো চড়াই থাকে না, আমি লাস্ট দম তো এখানে নিয়ে এসে দিয়ে দিলাম, খুব কঠিন হয়ে যাবে। এখনও 11 কিলোমিটার দূরত্ব, পৌঁছতে নেই। ভোলেনাথের নাম নিয়ে এগিয়ে যাই, আর আপনাদের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাচ্ছি। যাই বলে, এই হলো এমজি টপ বা গণেশ টপ, আমাদের অমরনাথ যাত্রার সব থেকে উঁচু পয়েন্ট। চারিদিকে দেখছেন আর্মি, এনডিআরএফ টিম, সব খাওয়া দাওয়ার জন্য ম্যাগি, জল, কোল্ড ড্রিঙ্কস। এখানে আছে অক্সিজেনের জন্য জায়গা, যদি অক্সিজেন অসুবিধা হয়। আর সামনে আমি দেখিয়ে দিচ্ছি, আর্মি হেল্পলাইন নাম্বার দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু একটা ভুল কথা লোকে বলে যে এখানে অক্সিজেনের অভাব আছে, আমার তো মনে হচ্ছে না। কিন্তু রাস্তায় আসার সময়
বেসিক্যালি মেয়েরা হাঁপাচ্ছিল আর বলছিল যে আমার অক্সিজেনের কম আছে, কিন্তু আমার দেখে যা মনে হলো ওরা হাঁপিয়ে গেছে, আর এটা মাথায় ঢুকে গেছে যে অক্সিজেন কমের জন্য এই অসুবিধাটা হচ্ছে। একদমই না, এখানে সেরকম কোনো অক্সিজেনের অভাব নেই, বিন্দাস নর্মালি। তো এটা বুঝে নিতে হবে। এই দিক দিয়ে এলাম, এখন এইদিকে বোলের দিকে এগিয়ে যাব। চলুন, এখান থেকে তো বোর্ডে দেখাচ্ছে 10 কিলোমিটার। এই 10 কিলোমিটার করতে করতে আমার দুটো তিনটে না বেজে যায়, কেন যত তাড়াতাড়ি ঢুকবো তত তাড়াতাড়ি ট্রেন নিতে পারবো, নাহলে ভালো ট্রেন পাবো না। কালকে যেমন ভালো ট্রেন পেয়েছিলাম মোটামুটি। তো এখন দেখা যাক, এই সামনে দেখে নিন, এখানে বোর্ড দেওয়া আছে এমজি টপ 0 কিলোমিটার, পোস্টপাত্রি 2 কিলোমিটার, পঞ্চতান্নি 10 কিলোমিটার, সঙ্গম টপ 13 কিলোমিটার, আর হোলি কেভ 18 কিলোমিটার। আর এখানে আর্মির হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আপনারা যদি চান কোনো অসুবিধা হলে ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারেন। তো এখন আমাদের পথটা ঠিক এরম নিচের দিকে, মানে একদম ঢালান নামবো। চলুন, এটা করতে কতক্ষণ লাগে সেটাও দেখে নেওয়া যাক। চলুন আমার সাথে অমরনাথ দর্শনে, চলুন ইওর নেক্সট ট্রিপের সাথে ভোলেনাথের দর্শনে। এমজি টপ থেকে নামার সময়, যে এমজি টপ দিয়ে আমরা নামছি, এই অপোজিটে একটা গ্লেশিয়ার টাইপের পাবেন। এখানে কিছু মানুষ রূপী জিও দেখতে পারবেন। আমি পুরো লোককে বললাম না, মানুষরূপী জি, মানুষরূপী বি, আমি স্পেসিফিক একটা শ্রেণী আছে, সেটা আমি নাম মেনশন করছি না, আপনারা বুঝে নিন। আর এই আমরা এগিয়ে যাব এই রাস্তা দিয়ে এখন পঞ্চতন্নির দিকে, আরও কাছে পৌঁছে যাব বাবার কাছে। চলুন অমরনাথের যাত্রায়, ভুকে কো অন প্যাসে কো পানি, জয় বাবা বরফানি। নামার সময় একটা দারুণ দৃশ্য পেলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, পাহাড়ের গায়ে গায়ে সব পাহাড়ি ভেড়া ঘাস চড়ছে, দেখেছেন? আর ওইদিকে ঘোড়া দাঁড়িয়ে আছে, পুরো একদম ঢালানে। ওইখানে দেখতে পাচ্ছেন কি না জানি না, ক্যামেরায় আসছে কি না, ওই লাইন দিয়ে এরকম চলছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, ইনি হলো শেপার্ড ডগ, এক জায়গায় করার জন্য সব কাজে লাগে, খুবই দায়িত্ববান হয়। কি দারুণ, জানি না আবার কবে আসবো বা আসার সুযোগ হবে নাকি, এবারই দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করে নেওয়া যাক। চলে চলো ভোলেনাথের পথে এগিয়ে চলো, জয় বলে। কিছু বয়স্ক মহিলা, বেশি বয়স নয়, 60-এর মধ্যে, ওদের একটু অক্সিজেন নেওয়ার প্রবলেম হয়েছে। দেখুন এনডিআরএফ ক্যাম্পে এখানে অক্সিজেনের ব্যবস্থা করা হচ্ছে, ওখানে বিএসএফও আছে, তো সুবিধা সব রকমের আছে। তো আপনার অসুবিধা হওয়ার কিছু নেই, খুব ভালোই সুবিধা। কিন্তু আর্মির লোক ভালো, এনডিআরএফের লোক ভালো, কিন্তু আমার পার্সোনাল মতামত যে ভান্ডারাগুলো হচ্ছে সেগুলো একেবারেই ভালো না, তাদের ব্যবহার খুবই খারাপ। যা শুনে এসেছি তার বিপরীত পাচ্ছি। ওই উপর থেকে করে এই চলে যাবো। এখন চলে এসেছি আমরা এই অমরনাথ যাত্রার সব থেকে বহু প্রচলিত, বিখ্যাত, চর্চিত লাঙ্গারের সামনে, পুষ্পতি ধারা। এটা দিল্লির শিব ভক্তি দ্বারা চালনা করা হয়, আর এইখানে সামনে ঝাঁকি রাখা হয়েছে। আর এটার কথাটা হলো, এখানে কত রকম খাবার পাওয়া যায় এটা আগে মেনশন করে দেওয়া উচিত। এখানে টোটাল 180টা খাবার পাওয়া যায়, জাস্ট ইমাজিন।
খাওয়া যাক ঠান্ডা। আমি এখন পোষপাতি লাঙ্গারের বাইরে দাঁড়িয়ে আছি, আর সত্যি এই লাঙ্গারটা আমাকে খুব ইমপ্রেস করলো। কারণ প্রথম কথা, এদের বিহেভিয়ার খুব ভালো। আগের যেগুলোর কাছে গেছি, জাস্ট প্রথমে পেহেলগাঁওতে এই চন্দনবাড়িতে যেটা গেছিলাম সেটা ঠিক ছিল, কিন্তু তারপরে একটারও ব্যবহার আমার ভালো লাগলো না। পোষপাতির কাছে ভ্যারাইটি তো অনেক আছে। আমি এখানে কি খেলাম, একটু পরোটা নিলাম, মিক্স ভেজ নিলাম, ডাল নিলাম, আনারস খেলাম, মোমো খেলাম। মোমোটা একদম ওই ভেজ মোমো ভালো লাগে না, বাট ডাকুরের প্রসাদ ভালো লেগেছে। কাছে লেবুর জল খেলাম, তো ওয়েল অ্যান্ড গুড। বাইরে এদের মাসাজ পার্লার আছে, মাসাজ পার্লার মানে মাসাজ করার জায়গা, যেটা আবার মহিলাদের জন্য ফ্রি। ফোন চার্জ দেওয়ার জায়গা আছে, মানে সব রকম সুবিধা আছে। তাছাড়াও খুব কম জায়গাটা যেমন দেখা যায়, এই যে দেখুন সামনে ঘোড়াওয়ালাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। মানে এই ঘোড়াওয়ালা পিটুওয়ালাদের কিন্তু ব্যাপারে সবাই ভাবে না, কিন্তু এনারা এই ব্যবস্থাটা করেছে। তো সত্যি শিবের কৃপা এনাদের উপর সত্যি আসুক। এটা হলো শ্রী শিব সেবক দিল্লি। 28 বছর ধরে এখানেই এরা এমনভাবেই সেবা করে যাচ্ছে মানুষের। আমি প্রার্থনা করি আরও যুগ যুগ ধরে যেন এরম করেই মানুষকে এরা সেবা করতে পারে। তো পশুপতির যে লাঙ্গারটা আছে একবারে মিস করে চলবে না, অমরনাথ পথে যাতায়াত। আর এখন আমরা এখান দিয়ে চলে যাব পঞ্চতরণী। অবাক করা একটা কাণ্ড আপনাদের দেখাই। আমি এই ব্যাপারে জানতামও না, কোথাও শুনিও নি। যে আমাদের সাথে যে কাপলটা আগের দিন এসেছিল না পেহেলগাঁও, ওদের সাথে দেখা হলো, ওরা এই ব্যাপারটা জানতো। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই পাহাড়টা, ঠিক করে দেখুন, গণেশজিকে দেখা যাচ্ছে, ওনার শুন্ড এরকম করে দেখা যাচ্ছে, চোখ দেখা যাচ্ছে। আই হ্যাড নো আইডিয়া। ওরা না বললে এই বড় মানে এত বড় ইনফরমেশনটা মিস করতাম, আমরাও জানতে পারতাম না। আর একটা জিনিস দেখাই, যে গণেশের পাশে দেখুন, পাশের পাহাড়টায় মাকে দেখা যাচ্ছে। দেখুন ফটোটা দেখুন, মা শক্তি। এটা কি করে সম্ভব? আপনারা যদি জানেন ওকে বলবেন, কিন্তু এরকম অলৌকিক ব্যাপার কিন্তু আমারও আইডিয়া ছিল না। কিন্তু এটা জেনে কিন্তু সিরিয়াসলি মন ধন্য হয়ে গেল। কোথায় আছি, এক ভগবানের জায়গায় আছি। মা শক্তি, পাশে গণেশ, অসাধারণ ব্যাপার। এই ইনফরমেশনটা যদি আপনারা আমার থেকে জেনে থাকেন প্রথমবার, প্লিজ লাইক করুন, শেয়ার করুন ইনফরমেশনটা, আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জাস্ট 1 কিলোমিটার দূরে এই দেখতে পাচ্ছেন সামনে পঞ্চতরণী বেস ক্যাম্প। আর আস্তে আস্তে একটু হাতটাও কেটে গেল পড়ে গিয়ে এটার মধ্যে ফাঁসাকে। ভালোই যাচ্ছে আজকে দিনটা। তো পৌঁছে গেছি, ভেতরে টেন্ট ফ্যান দেখিয়ে দেবো, নাহলে কালকে সকালে দেখাবো। চলুন, আজকের জন্য হয় গুড নাইট, নাহলে গুড ইভিনিং। গুড মর্নিং ফ্রম পঞ্চতরণী। জানি না আপনি আমাকে দেখতে পাচ্ছেন নাকি। এখন সময় হলো 4:30, 4:45। কিন্তু বাইরে দেখে বুঝবেন না যে এখন 4:45 বাজে। অলরেডি মানুষের লাইন লাগিয়ে দিয়েছে বেরিয়ে যাওয়ার জন্য। জাস্ট সি এলো অবস্থা, লাইন লেগে গেছে একদম গুফা অবধি যাওয়ার জন্য। এখান থেকে টোটাল 6.5 কিলোমিটার ডিস্টেন্স গুফা। তো আমরা এখন এখান থেকে বেরোবো। ঘোরা করেছি, এই ছিল আমাদের কালকের টেন্টসগুলো। এই অন্ধকারে কি দেখতে পাচ্ছেন জানি না। এই টেন্টসে থেকেছি। আমাদের পার হেড পড়েছিল 750 টাকা করে। খুব একটা খারাপ ছিল না, রাত ভালো কেটেছে। এখন আমরা এগোবো গুফার পথে। চলুন, জয় বলের নাম নিয়ে আমরা এগিয়ে যাই। আর হর মহাদেব। এখন সকাল 4:54। জাস্ট দেখুন আমার সামনে এত লাইন, আর পুরো সবাই খুবই এক্সাইটেড। তো আমরা এতদিনের প্ল্যানিং, এতদিনের ইচ্ছে এখন
কনক্লুশন হতে চলেছে। আমাদের বহু প্রতীক্ষিত এতদিনের প্ল্যানিং, এতদিনের ইচ্ছা, এতদিনের আশা কামনা সব এখন এই কালমিনেশনের পথে। আর মাত্র 6.5 কিলোমিটার আর দর্শন হবে আমাদের বাবা বারফানির সাথে। আলো ফুটে আসছে আস্তে আস্তে করে। আর কালকের রাতের আমাদের আস্থানা ছিল এই হলো পঞ্চতারণী বেস ক্যাম্প। আর আমরা এখন এগিয়ে যাবো এই রাস্তায়। আলাদাই উত্তেজনা। 5:10, 6.5 কিলোমিটারের ট্রেক। দেখা যাক কখন পৌঁছাই। কালকে তো অবস্থা ঢিলা হয়ে গেছিলো। আজকে আশা করি গুফাতে ভালোই দর্শন হবে। ও আরেকটা কথা, আজকে কিন্তু আমাদের সোমবার, প্লাস আজকে আমাদের কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো এই ডেটে, এই দিনে আমি দর্শন করার সুযোগ পেয়েছি। তো আমি খুবই, কী বলবো, আমি বলার কোনো ভাষা নেই, বুঝে নিন ইমোশনস। চলো এগিয়ে যাওয়া যাক, যাই বলে। জাস্ট আমরা 20 মিনিটের মতো হেঁটেছি। আর সামনে দেখুন এই হলো স্টিপ রাইজ। এইখান থেকে গিয়ে রোম করে যেতে হবে, মানে সঙ্গমের আগে বিশাল ক্লাইম্ব। আর আজকে আমি না খেয়ে জলও খাইনি, এই করে পুজো দেবো। ভগবান বলেনি, অনেকজন কমেন্ট করতে পারেন যে ভগবানকে বলেছে না খেয়ে দিতে। ভগবান বলেনি, এটা আমার নিজের ইচ্ছে, বিশ্বাস ভোলেনাথের সাথে। আমি না খেয়ে আজকে পুজো দেবো, জল না খেয়ে। দেখি কতটা করতে পারি। ভগবানের সাথ দিলে পুরো নেবো। চলো যাই। যে 3ভাবে এই গুফা পৌঁছাতে পারবেন সেটা এক ফ্রেমে আপনারা দেখতে পারেন। এই পালকি করে, পায়ে হেঁটে, আর পেছনে ঘোড়ায়, এই 3ভাবে আপনারা গুফায় পৌঁছাতে পারবেন। তাই বলবো আপনারা পায়ে হেঁটে গেলেই ভালো। আমরা এখন পৌঁছে গেলাম সঙ্গম টপে। দেখুন সঙ্গম টপে মেডিকেল সেন্টার। ক্রস বাজে হলো 6:23, বাজে 6:23। 4.5 কিলোমিটার প্রথম পথ অতিক্রম করে এসেছি। এই রাস্তা দিয়ে আমরা এসেছি, এটা পঞ্চতারণী। আর সামনে দেখুন বালতালের রাস্তা চলে আসছে। এই রাস্তাটা একসাথে গিয়ে মিশে সঙ্গমে অ্যাড হবে। আর ডাইরেক্ট এই রাস্তায় আমরা চলে যাবো বাবার গুফার দিকে। তো ব্যাস হয়ে এসছে। তো হর হর মহাদেব, এগিয়ে যাই বাবার নাম করে। দেখে নিন প্রথম ভিউ গুফার। দেখতে পাচ্ছেন কি সুন্দর সূর্যটা উপর দিয়ে দেখা যাচ্ছে। আর সেই এখানে বাবার গুফা, এই যে এখানটা। অ্যাট লাস্ট পৌঁছে গেছি। হর হর মহাদেব, जय बाबा बर्फानी, भूखे कौन प्यासे को पानी, जय बाबा बर्फानी। ओम पार्वती पते, हर हर महादेव। ফার্স্ট দর্শন। আর একবার দর্শন করে নিন দূর থেকে গুফার। দেখতে পাচ্ছেন এখানে সব ঘোড়া দাঁড়িয়ে আছে। সঙ্গমের জলের দিকে আসছে। আর আমরা ওই রাস্তা দিয়ে চলে যাবো গুফার দিকে। বালতালের রাস্তা শেষে মহামানবের যাত্রা। এই যে বিসিগিরি করার লোকে ছাড়বে না, মানে কি রকমের চূড়ান্ত বিসি হলে এইসব কাজ করতে পারে। প্রায় পৌঁছে গেছি এই গুফার সামনে। অনেকটা এই 6.5 কিলোমিটার না, 7-8 কিলোমিটার মতন আছে এটা। তারপর তো এই মাঝখানে আবার দেখুন গ্লেশিয়ারের জল আছে, এটাও ক্রস করতে হচ্ছে।
সামনে এসে গেছি, আরো 1 ঘন্টা হাঁটতে হবে। এখন 7:37। দেখি এগিয়ে যাই। দেখে নিন চলে এসছি গোবার সামনে। অনেক কষ্ট, সত্যি অনেক কষ্ট, অত সহজে দর্শন পাওয়া যায় না, খুব কষ্ট। এবার আমি লাগেজ আর ক্যামেরা রেখে দিতে হবে, কেন কি ওখানে অ্যালাউড না। তারপর পুজো দিয়েছে, আমি বেরিয়ে কথা বলবো। দর্শন হয়ে গেল, এখন বাজে 10:20। আগে আগে এসে একটা সুবিধা যে লাইন আমাকে দিতে হয়নি। এখন দেখুন কতটা লাইন হয়ে আছে, মানে এখান থেকে একদম লাইন টানা। আমি যখন দাঁড়িয়েছিলাম আমি লাইন দিতে না, একদম উপরে চলে গেছিলাম। তো এখন একটু বলে দিই, আপনারা যখন উপরে যাবেন একটা বাঁ দিকের লাইন হবে, একটা ডান দিকের লাইন হবে। আপনারা ডান দিকের লাইনে দাঁড়াবেন, তাহলে আপনারা সামনে দিয়ে দর্শনটা পেতে পারেন। ভেতরে আমি কি দেখলাম, ভেতরে তো সব থেকে প্রথম করে যখনই আমি ওই গুহার মধ্যে ঢুকেছি, ওপর থেকে জল পড়ছে, মনে হচ্ছে গঙ্গার জল ছিটছে, কিছুই না, ওপর থেকে বরফ গলে গলে পড়ছে। দ্বিতীয় কথা, পায়রা আমি দেখতে পাইনি, কিন্তু ওই গুফার ওপরে কিছু কাছে কাছে কাক দেখা গেছে, সে কাকগুলো গুফার মধ্যে ছিল। সেকেন্ড কথা, আমি যখন উপরে উঠলাম, উপরে ওঠার পর যখন দর্শন ঢুকলাম, ওখানে একটা বরফের দেখছিলাম লিঙ্গ, আমি দেখছিলাম, তাই বললাম ওটাই হয়তো, কেন কি নতুন করে হয়েছে, কিন্তু না, সেটা ছিল পার্বতী মা। মাঝখানে গণেশের এই ছিল, ত্রিশূল লেখা ছিল, সেটা ছিল গণপতি বাপ্পা। আর ডান দিকে ভোলেনাথ, যিনি অন্তর্ধান হয়ে গেছেন, তিনি ছিলেন না। তো এই হলো আমার দর্শন। আমি নিচ থেকে পুজোর জন্য কিছু প্রসাদ কিনে নিয়েছিলাম, আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন, বা আপনারা যখন পাঁচতাবনি থেকে আসছেন, বালতাল থেকে আসছেন, ওখানেও রাস্তায় আপনারা পুজোর সামগ্রী কিনতে পারেন। এটা গিয়ে এরকম কিছুই না যে নাম গোত্র দিয়ে পুজো হয়। ওখানে গিয়ে আপনার যে আর্মি মেম্বার্স আছে ওদেরকে বলবেন যে ঠেকিয়ে দিতে, ওরা বাবার কাছে ঠেকিয়ে দেবে, ব্যাস এটাই হয়ে গেল। তো এতদিনের প্ল্যানিং, এতদিনের ইচ্ছা, এতদিনের কামনা আজকে এখানে সফল হলো। আমি অমরনাথ দর্শন করলাম আর আপনাদেরও করালাম। আমরা আজকে পাঁচতাবনি থেকে এই গুলজার ভাইয়ের সাথে এসেছি, মানে খুব ভালো লোক। আমাকে সত্যি যাওয়ার থেকে শুরু করে, দর্শন থেকে শুরু করে এখন বালতাল অবধি না হবে, সত্যি দারুণ মানুষ। ওনার নাম্বার আমি দিয়ে রাখছি, আপনারা যদি পেহেলগাঁওতে ঘুরতে আসেন, ঘোড়া চড়তে চান, অমরনাথ যাত্রাতে আসেন, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। উনি দায়িত্ব নিয়ে আপনার সব ব্যবস্থা করে দেবেন। गुलजार भाई आपका नंबर थोड़ा बोल दो। धीरे धीरे जी आपका शुक्रिया। मैं 12 महीना ये टूरिस्ट का काम करता हूँ। आज तो यात्रा है 40 दिन के लिए, 40 दिन में घोड़े लेके आई हूँ। मेरा नंबर 9419410518। ये मेरा नंबर। आपका अगर कोई भी कुछ दिक्कत, कोई भी ग्रुप कुछ भी होगा तो सर जी आप कॉल करना, कोई टेंशन कोई परेशानी नहीं है। বাস নিয়ে নিলেন, ভালো লোক, যোগাযোগ করতে পারেন, ঠিক আছে, আমার দায়িত্ব। काल हरा, दुख हरा, दारिद्र हरा, कष्ट हरा, रोग हरा, हर 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 महादेव। কেমন লাগলো আপনাদের আমাদের অমরনাথ যাত্রার এই এপিসোড? প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হন তো সাবস্ক্রাইব করতে অতি অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে যখনই কোনো আমরা নতুন ভিডিও আপলোড করি আপনার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ইওর নেক্সট টিপ। আর এইভাবেই আমাদের ভালোবাসা ও আশীর্বাদ দিতে থাকুন। বাবা অমরনাথ আপনাদের সকলে মঙ্গল করুক। জয় বাবা অমরনাথ।